বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমাদের কলেজের শিক্ষক মণ্ডলী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই দুর্যোগপূর্ণ সময়ে পড়ালেখাটা করা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে গিয়েছে, কারণ আমাদের স্কুল কলেজ সব কিছু বন্ধ আছে। তো এই অবস্থায় আমাদের কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ক্লাসের নিয়মিত আয়োজনে আজও আমি বিবিএ পাস অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে ফিনান্সিয়াল স্টেটমেন্টের কয়েকটি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যদি ক্লাসগুলো ফলো করো তাহলে দেখতে পারবা যে সেখানে কয়েকটা অঙ্ক করে দেওয়া হয়েছে এবং বিষয়গুলো আরও আলোচনা করা হয়েছে। তো এর আগে আমি যতগুলো ক্লাস করেছি প্রত্যেকটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে একটি সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক আমি করব। তো তোমরা যদি আমার সাথে সাথে অঙ্কটা করো আশা করি অবশ্যই উপকৃত হবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। বরাবরের মতো প্রথমেই আমি অঙ্কটা বোর্ডে লিখে নিব, দেন সেই অঙ্কটা সলিউশন করব। তো প্রথমে আমরা শুরু করি, অঙ্কটা আমি বোর্ডে লিখব। আজকে হলো 3/10/2020, শনিবার। The Mount View মডেল অর্থাৎ হোটেলের ছোট যে রেস্টুরেন্টগুলো থাকে সেগুলোকে আমরা মডেল বলি। ওপেন ফর বিজনেস on May 1, 2011. The trial balance is as follows. This side debit and this side credit. Account titles, account title, first of all write cash 3,500, then supplies 2,200, then prepaid insurance
প্রিপেইড ইন্স্যুরেন্স 2280, দেন ল্যান্ড 12,000, দেন লোজ 60,000, then furniture 15,000, then advertising expense 600, salaries expense 3,300, then utilities expense যেটাকে আমরা বাংলায় বলি উপযোগ খরচ, then decide unearned revenue 3,300, then accounts payable 4,800, then mortgage payable, mortgage means বন্ধকি ঋণ 30,000, then capital নামটা লিখলাম ক্যালভিন 46,380, then rent revenue 10,300, টোটাল যোগফল 99,780, দেন এখানে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, যেটাকে আমরা বলি আদার্স ডাটা বা অ্যাডজাস্টমেন্ট, একই কথা। ফার্স্ট অফ অল প্রিপেইড insurance is a on-year policy starting May 1, 2011. Second, unearned supplies, unused supplies on May 31, taka 700. Then number 3, annual depreciation is taka 3,000 on loans এক ধরনের সম্পদ, সেই সম্পদের and furniture taka 2,700. Then number 4, the mortgage interest. The mortgage interest rate is 12%. Then number 5, 2/3 of the unearned rent has been earned. Then salaries of taka 750
are unpaid at rate 31. সো এই হলো আমাদের অঙ্কটা। এখন এই অঙ্ক থেকে ঠিক আগের মতো করে আমরা কি করব, আমরা একটা ইনকাম স্টেটমেন্ট করব, ইনকাম স্টেটমেন্ট। দেন দ্বিতীয় নাম্বার আমরা করব হলো অনার্স ইকুইটি স্টেটমেন্ট, অনার্স ইকুইটি স্টেটমেন্ট। দেন আমরা নাম্বার 3 করব হলো ব্যালেন্স শিট। প্রথমে আমি বলেছি যে আমরা আজকে একটা সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক করব। তো সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান আমরা বুঝবো কীভাবে, সহজভাবে, একদম সহজ, যে অঙ্কের মধ্যে ক্রয় এবং বিক্রয় অর্থাৎ সেলস এবং পারচেস থাকবে না, সেটাই হলো সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক। তো আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটার মধ্যে কোথাও কোনো পারচেস অর সেলস নাই, কি আছে এখানে আমাদের আয় এবং ব্যয়গুলো আছে, এইখানে আমাদের অর্থাৎ রেন্ট রেভিনিউ আছে। অর্থাৎ কোনো অঙ্কে যদি এরকম আমাদের আয় বা ব্যয়গুলো দিয়ে অঙ্কটা হয় তাহলে সেটা বুঝবো হলো সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক। তো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট করব। তো অঙ্কটা ছিল হলো মাউন্ট ভিউ মডেল। তো আমি এখানে লিখে নিচ্ছি মাউন্ট ভিউ মডেল। এটা আমরা করতেছি হলো ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, এবং এটা হলো কত সালের অঙ্ক, 2011 সালের অঙ্ক। তাহলে আমরা বলতে পারি ফর দ্য ইয়ার 2011 on May 31। তো এই হলো আমাদের অঙ্কটা, এই হলো আমাদের ছক। তো আগে আমরা বলেছি যে আমরা 3 কলামের মাধ্যমে আমরা ইনকাম স্টেটমেন্ট করব, যেটাকে আমরা বলি হলো মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট। তো এখানে আমরা পার্টিকুলারস অথবা লিখতে পারি ডিটেইলস, যেটা ইচ্ছে সেটা লেখা যেতে পারে। দেন আমরা লিখতে পারি টাকা। তো আগে আমি বলেছি এখানে সেলস নেই, আছে কি এখানে আয় আছে, তার আমরা প্রথমে আয়গুলো লিখব। তার আমরা প্রথমে লিখি নিই রেভিনিউ, রেভিনিউ মানে আয়, ইনকাম মানে আমাদের আয়। তো রেভিনিউ এর মধ্যে প্রথমে আমাদের দেখলাম যে আমাদের আছে হলো রেন্ট রেভিনিউ। রেন্ট রেভিনিউ টাকার পরিমাণ আমাদের দেয়া আছে হলো 10,300। দেন এটার সাথে একটা সমন্বয় আছে, বলছে হলো এইখানে যে 2/3 অফ দ্য আনআর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্নড। এই যে আনআর্নড রেভিনিউ অনুপার্জিত যে সেবা আয়টা ছিল তার 3 ভাগে 2 অংশ আমি আর্ন করে ফেলেছি। তাহলে যে টাকাটা আমি আর্ন করতেছি তার মানে আমার আয় হয়ে যাচ্ছে, সেই অংশটুকু আমাদের অবশ্যই যোগ। তাহলে আমরা বলতে পারি আনআর্নড রেন্ট রেভিনিউ কত অংশ, 2/3। টাকার পরিমাণ দেওয়া ছিল কত, টাকার পরিমাণ 3,300। তো 3,300 3 ভাগের 2 অংশ, এই টাকাটা আমাদের আসলে হলো 2,300। তো যোগ করার পরে টাকার পরিমাণ আসে টোটাল 12,500। তো এটাকে আমরা বলতে পারি টোটাল ইনকাম, টোটাল ইনকাম। দেন এখান থেকে খুবই সহজ সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক, আয়গুলো থেকে জাস্ট ব্যয়গুলো বাদ দিয়ে দিই। দেন আমরা লিখবো হলো অপারেটিং এক্সপেন্স। বা শুধু এক্সপেন্সেস লিখলেও এখানে আমাদের কোনো সমস্যা নেই। তো আমাদের কি কি আছে, প্রথমে আমরা লিখলাম হলো স্যালারিজ এক্সপেন্স। স্যালারিজ এক্সপেন্সে টাকার পরিমাণ আছে হলো 3,300। এটার সাথে আমাদের একটা সমন্বয় আছে, আমাদের বলা ছিল স্যালারিজ অফ টাকা 750 ইজ আনপেইড। তো আনপেইড কথাটা মানে হলো স্যার বকেয়া। আমরা এটাকে অ্যাক্রুড নামে লিখতে পারি বা আনপেইড নামেও লিখতে পারি। তো আমি অ্যাক্রুড নামে লিখলাম বা ডিউ নামে লিখতে পারি, একই কথা। সবগুলো কথাটার মানে হলো বকেয়া। তাহলে টাকার পরিমাণ আসে হলো 4,050 টাকা। দেন আমাদের আছে হলো ইউটিলিটিস এক্সপেন্স, যেটাকে আমরা বাংলায় বলি উপযোগ খরচ। তো ইউটিলিটি এক্সপেন্সের পরিমাণ আমাদের আছে হলো 900 টাকা।
দেন আমাদের আছে হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স, তো আমরা অঙ্কের তাকালে দেখতে পারি অঙ্কের মধ্যে ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই, আসলে হলো প্রিপেইড ইন্স্যুরেন্স। কিন্তু এটা সম্পর্কে একটা সমন্বয় বলা আছে যে প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ এ 1 ইয়ার পলিসি স্টার্টিং মে 1। তার মানে অঙ্কটা পুরো ইন্স্যুরেন্স দেওয়া আছে হলো 1 বছরের জন্য, কিন্তু অঙ্কটা খেয়াল করে দেখতেছি এই অঙ্কটা শুধুমাত্র 1 মাসে। তো 1 মাসের হওয়ার কারণে এই যে টাকার পরিমাণটা আছে প্রিপেইড ইন্স্যুরেন্স, সেই টাকাকে আমি জাস্ট 12 দিয়ে ভাগ করলে আর 1 দিয়ে গুণ করলে একই কথা, যে টাকাটা আসবে সেটাই হলো আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্সের পরিমাণ 190 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো সাপ্লাইস এক্সপেন্স। এখন অঙ্কের মধ্যে সাপ্লাইস এক্সপেন্স, আমাদের সাপ্লাইসের পরিমাণ দেওয়া আছে হলো 2200। এইখানে আমাদের সাপ্লাইস সম্পর্কে একটা সমন্বয় দেওয়া আছে, বলছে আনইউজ সাপ্লাইস অন মে 700। তার মানে ইউজ হয়েছে হলো বাকি। তাহলে আমরা বলতে পারি 2200 থেকে আনইউজ ছিল হলো 700 টাকা। তাহলে আমরা বলতে পারি বাকিটুকু আমরা অবশ্যই ইউজ হয়েছে, তাহলে বাকি হলো 1500 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের পরিমাণ আছে হলো 600 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে ইন্টারেস্ট অন মর্টগেজ, যেটাকে আমরা বলি হলো বন্ধকি ঋণের সুদ। মর্টগেজ, ইন্টারেস্ট অন মর্টগেজ আমাদের টাকার পরিমাণ দেওয়া ছিল হলো টোটাল 35,000। এটা উল্টো করতে বসে হলো 12% সুদ। কয় মাসের অঙ্ক? অঙ্কটা বুঝতে হবে স্যার, এখানে অঙ্কটা 1 মাসের। সাধারণত অঙ্ক আমরা আর্থিক অবস্থা বিবরণী হলো 1 বছরের বা 6 মাসের, কিছু কিছু অঙ্ক আবার 1 মাসেরও হতে পারে, তাই 3 মাসেরও হতে পারে, তাই এই অঙ্কটা হলো 1 মাসের, তাই আমরা 1 মাসের ধরব। দেন আমাদের ধরতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেয়া আছে অ্যানুয়াল। অ্যানুয়াল থাকার মানে হলো সেটাকে আমাকে 1 বছর করতে হবে। দুইটা সম্পদ দেয়া আছে, একটা হলো লোজ। লোজ টোটাল টাকার পরিমাণ দেয়া আছে হলো 3000, এটাকে সেম 12 দিয়ে ভাগ, যে টাকাটা আসে তাহলে এই টাকার পরিমাণ আসে হলো 250। দেন আরেকটা আছে হলো আমাদের ফার্নিচার, এর টাকার পরিমাণ না দেওয়া আছে 2700, এটাকে আমাদের 12 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আসে হলো 225। এগুলো যোগ করলে আসে হলো 750। দেন এই টাকাগুলো সবগুলো যোগ করলে টাকার পরিমাণ আসে হলো 8065। উপরে টাকা থেকে এই টাকাটা মাইনাস করলে টাকার পরিমাণ আসলে 4435 টাকা, যেটাকে আমরা বলি হলো নেট ইনকাম। তো এই হলো আমাদের ইনকাম স্টেটমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আলোচনা করলাম যে এই অঙ্কটা প্রথমেই বললাম একটা সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক, এবং খুবই গুরুত্বপূর্ণ আরেকটা কথা যে এই অঙ্কটা কিন্তু স্যার 1 মাসের অঙ্ক, 1 মাসে। তো আমরা সাধারণত জানি যে অঙ্ক আর্থিক অবস্থা বিবরণী 1 বছরে 6 মাসে সাধারণত হয়ে থাকে। তো এই অঙ্কটা হলো 1 মাসের, এটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি এইখানে যত আমাদের মর্টগেজ বা আমাদের ডেপ্রিসিয়েশন অ্যানুয়াল আছে সবগুলোই কিন্তু স্যার আমাদের এখানে 12 দিয়ে আমরা ভাগ করে 1 মাসের টাকাটা আমরা বের করছি। এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অঙ্ক শুরু করার আগে আমাদের অবশ্যই দেখে নিতে হবে যে অঙ্কটা কয় মাসের বা কত দিনের বা 1 বছরের কিনা বা 6 মাসের কিনা, সেটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট করে ফেললাম, এবং তার পরবর্তী পর্যায়ে যে অংশটা আছে সেটা আমরা এখন করব, যেটাকে আমরা বলি হলো অনার্স ইকুইটি স্টেটমেন্ট। তো এই অংশটাকে আমরা শেষ করে ফেললাম। এখন আমরা করবো হলো অনার্স ইকুইটি স্টেটমেন্ট। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। দেন আমরা এখন অনার্স ইকুইটি স্টেটমেন্ট করব। ওকে, এখন তাহলে আমরা অনার্স ইকুইটি স্টেটমেন্ট করব। সো আমরা আগের মতো লিখে রাখি মাউন্ট ভিউ মডেল অনার্স ইকুইটি স্টেটমেন্ট for the month of 31 May.
গ্রাফের মতো অথবা পার্টিকুলার্স লিখতে পারি। এখানে হলো টাকা। তো আমরা প্রথমে দেখব হলো ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল যার নাম ছিল তার নাম হলো ক্যালভিন। তো ক্যালভিন ক্যাপিটাল টাকার পরিমাণ দেওয়া ছিল হলো 46,380। তার সাথে আমরা যে টাকাটা পাইছিলাম নেট ইনকাম সেটা যোগ করব, আর ড্রয়িংস থাকলে আমরা বাদ দেব। তো নেট ইনকাম পাইছিলাম হলো 4,335,435। তো এটা যোগ করলে টাকার পরিমাণ আসে 50,815। তো অঙ্কে আর কিছু নাই, এইটুকুই ছোট্ট, এটাকে আমরা বলতে পারি এন্ডিং ক্যাপিটাল। খুবই সহজ। তো আমরা জানি যে অনার্স ইকুয়েশনে যদি ক্যাপিটালের সাথে অ্যাডিশনাল ক্যাপিটাল থাকে সেটা যোগ দিই, ইন্টারেস্ট অন ক্যাপিটাল থাকে সেটাও আমরা যোগ দিই, ড্রয়িংস থাকলে আমরা সেটা বাদ দিই, এবং ইন্টারেস্ট অন ড্রয়িং থাকলে সেটা আমরা বাদ দিই। এবং পরবর্তী পর্যায়ে যে স্টেটমেন্টটা আছে সেটাকে আমরা বলি হলো ব্যালেন্স শিট। সে অংশটুকু আমরা করব। তো আমরা শুধু ব্যালেন্স শিট করি না, সেটাকে আমরা বলি ক্লাসিফিকেশন ব্যালেন্স শিট, অর্থাৎ যেটা সম্পদ, কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট এবং এই সম্পদগুলোকে আলাদা আলাদাভাবে লেখা হয়। For the month on May 31. ওকে, তাহলে আমরা প্রথমে এখানে লিখতে পারি পার্টিকুলার্স অথবা ডিটেইলস। প্রথমে আমরা এখানে লিখব হলো অ্যাসেট, যেটাকে আমরা বাংলায় বলি সম্পদ সমূহ। অ্যাসেটের মধ্যে লিখব কারেন্ট অ্যাসেট। একটু আগে আমি বলেছি যে আমরা ক্লাসিফিকেশন ব্যালেন্স শিট করব, অর্থাৎ যেটা যে ধরনের আছে সেই ধরনের অ্যাসেট আমরা লিখব। তো এখানে প্রথমে আমাদের আছে হলো ক্যাশ। ক্যাশের টাকার পরিমাণ দেওয়া আছে হলো 3,500, এটার সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। তারপরে আছে হলো সাপ্লাইস, যে অংশটুকু আনইউজ ছিল, আনইউজ সাপ্লাইসটা আমরা এখানে বসাবো, অর্থাৎ যেটা আমার আনইউজ ছিল, অব্যবহৃত ছিল, যেটা আমরা বাংলায় বলি। তারপরে লিখবো হলো প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স এটা টাকার পরিমাণ 2,280 টাকা, এবং এখান থেকে এক্সপেন্স বাদ যায় হলো 190 টাকা, তাহলে আমরা লিখতে পারি 2,090 টাকা। তো এগুলোই হলো আমার টোটাল কারেন্ট অ্যাসেট, যোগ করে আমরা বসাইলে পাই হলো 6,290 টাকা। তার পরবর্তী পর্যায়ে আমরা লিখি হলো প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে প্রথমে আছে হলো ল্যান্ড। ল্যান্ডের টাকার পরিমাণ আছে হলো 12,000। তারপর আমাদের একটা সম্পদ আছে লোনস, যেটার উপর আমাদের একটা ডেপ্রিসিয়েশন ছিল, টাকার পরিমাণ 60,000, এবং আমাদের ডেপ্রিসিয়েশন ছিল যেটাকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলি, পুঞ্জীভূত অবচয় 250 টাকা। এটা লেস করার পরে টাকার পরিমাণ আসে হলো 59,750। তারপরে আমাদের আছে হলো ফার্নিচার। এটা টাকার পরিমাণ ছিল হলো 15,000, এবং এটাতেও আমাদের একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল, যেটা টাকার পরিমাণ হলো 225 টাকা। এটা লেস করার পর টাকার পরিমাণ আসে হলো 14,775। দেন এই সবগুলো টাকার পরিমাণ যোগ করলে 86,525, যোগ করলে 92,815। এটাকে আমরা বলবো হলো টোটাল অ্যাসেট। দেন আমাদের করতে হবে লায়াবিলিটিস এন্ড অনার সিকিউরিটি। লায়াবিলিটিস এন্ড
অনার্স ইকুইটি। প্রথমে আমরা সেমভাবে লিখব কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে প্রথমে আমরা লিখব হলো অ্যাকাউন্টস পেয়েবল, যেটাকে আমরা বলি হলো পাওনাদার বা প্রদেয় হিসাব। অ্যাকাউন্টস পেয়েবল আছে হলো 4800। দেন আনআর্নড রেন্ট রেভিনিউ, রেন্ট রেভিনিউ 3200 থেকে আর্নড হয়ে গেছিল 2200, বাকি থাকে 1100 টাকা আনআর্ন। তারপরে আছে হলো স্যালারিজ ডিউ ছিল বা আমরা যেটাকে বলি হলো পেডেল, সে টাকার পরিমাণ হলো 750 টাকা। তারপরে আমরা বের করছিলাম হলো মর্টগেজের উপরে ইন্টারেস্ট, এটাও আমাদের একটা কারেন্ট লাইবিলিটিস। ইন্টারেস্ট পেডেল টাকার পরিমাণ ছিল 350, টোটাল যোগ করলে হয় টাকার পরিমাণ 7000। দেন আমাদের একটা লং টার্ম লোন ছিল, লং টার্ম লোন বা লং টার্ম লাইবিলিটিস বলতে পারি। লং টার্ম লাইবিলিটিসের মধ্যে ছিল হলো মর্টগেজ পেবল। তো মর্টগেজ পেবল আছে হলো টোটাল 35000। দেন আমরা লিখবো হলো অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি যেটাকে আমরা বলি হলো এন্ডিং ক্যাপিটাল, সে টাকার পরিমাণ পেয়েছিলাম হলো 50,815। দেন এই টাকার পরিমাণ যোগ করলে আসে হলো 92,815। এটাকে আমরা বলতে পারি টোটাল লাইবিলিটিস এন্ড অনার্স ইকুইটি। টোটাল লাইবিলিটিস এন্ড অনার্স ইকুইটি। তো এই হলো আমাদের ব্যালেন্স শিট। তো দেখা যাচ্ছে যে আমরা একটা সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক করব, যে অঙ্কটার মধ্যে আমাদের কোনো সেলস বা পারচেজ নেই। আমরা সহজেই বুঝতে পারলাম এটা একটা সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক। এবং এই অঙ্কটা অবশ্যই উৎপাদনকারী প্রতিষ্ঠানের তুলনায় অনেক সহজ, কারণ এখানে ইনকাম স্টেটমেন্টের কোনো ক্লাসিফিকেশন করতে হয় না। সহজে প্রথমে আমরা লিখতে হলো ইনকামস, দেন এখান থেকে আমরা বাদ দিয়ে হলো এক্সপেন্সেস, ইজিলি আমাদের নেট ইনকাম বের হয়ে যায়। অনার্স ইকুইটিটা আরও সহজ, এবং ব্যালেন্স শিটটা আমরা যেভাবে করে আসছি সেইভাবে ক্লাসিফিকেশন আকারে করতে হবে। এবং এখানে আমাদের স্থায়ী সম্পত্তির কাছে আমরা অ্যাকাউন্টের ডেফিনিশন বাদ দিই, সেগুলো করতে হবে। লং টার্ম লোন বা লং টার্মে সেগুলো করতে হবে। তো এইভাবে যদি তোমরা প্রতিদিন কমপক্ষে একটা করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে যে ব্যালেন্স শিটের উপরে যে ভয়টা বা ভীতিটা কাজ করে, আশা করি সেটা অনায়াসে দূর হয়ে যাবে। এবং তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। যদি অঙ্ক করতে যে কোনো পর্যায়ে কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই সেটা স্যারদের সাথে আলোচনা করবা, ইনশাআল্লাহ স্যাররা অবশ্যই সেটা সমাধান করে দিবে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এবং অবশ্যই স্বাস্থ্যবিধি নিয়ে চলাফেরা করবা। আসসালামু আলাইকুম।